হ্যালো স্টুডেন্টস, অ্যাটমিক স্ট্রাকচার সিরিজের নবম ক্লাস। আজকের আলোচনা রিলেটিভিস্টিক ভেরিয়েশন অফ মাস অফ ইলেকট্রন। এখন এই কনসেপ্টটা কেন দরকার এটা জানতে গেলে আমাদেরকে প্রিভিয়াস লেকচারে, অর্থাৎ যেখানে আমরা সমারফিল্ড থিওরি আলোচনা করেছি, ওখানে একটু কুইকলি ফিরে যেতে হবে। আমরা ক্লাস নাম্বার 8 সেখানে সমারফিল্ড থিওরি আলোচনা করেছি। সমারফিল্ড থিওরির ইন্ট্রোডিউসড হয়েছিল এই জন্য যে একটা লাইন স্পেকট্রাম যে একাধিক ফাইন লাইনে ভেঙে থাকে সেটা বোর থিওরির সাহায্যে ব্যাখ্যা করা যাচ্ছিল না, এবং সেটা ব্যাখ্যা করার জন্য সমারফিল্ড ইলিপ্টিক্যাল পাথের কল্পনা করলেন, এবং সমারফিল্ড এটাও দেখালেন যে একটা পার্টিকুলার এন ভ্যালুর জন্য, অর্থাৎ একটা পার্টিকুলার একটা প্রিন্সিপাল এনার্জি লেভেলে ইলেকট্রনের একাধিক পসিবল পাথ সম্ভব, অর্থাৎ একাধিক পসিবল অরবিট সম্ভব, যে পসিবল পাথ দিয়ে ইলেকট্রন নিউক্লিয়াসকে অ্যারাউন্ড করে ঘুরবে। একটা এক্সাম্পল যেমন ধরো n=3, n=3 হলে এল এর পসিবল ভ্যালু হচ্ছে 0, 1, 2। তো সমারফিল্ড অবশ্য কে বলেছিলেন, এখন বর্তমানে এল বলা হয়, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আগের লেকচারে ভালো করে আলোচনা করা আছে, একটু দেখে নেবে। তো l=0, 1, 2, এবং এইগুলোকে আমরা নাম দিই এস, পি এবং ডি। যদি এটা 3 হয় তাহলে এটা 3s, 3p অ্যান্ড 3d, রাইট? সো এখান থেকে দেখা যাচ্ছে যে 3 নম্বর মুখ্য শক্তি স্তর 3টে উপশক্তি স্তরে বিভক্ত, বা 3 নম্বর মুখ্য শক্তি স্তরে ইলেকট্রনের 3টে পসিবল পাথ সম্ভব। এখন এটা তো সমারফিল্ডের থিওরি থেকে আমরা আগের ক্লাসে দেখেছি। এবার আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে এই যে 3টে পসিবল পাথ, 3টে পসিবল অরবিট বিলঙ্গিং টু এ পার্টিকুলার এন ভ্যালু, হেয়ার n=3, এই 3টে পসিবল অরবিট বা পাথের এনার্জি স্লাইটলি ডিফারেন্ট। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে পারলেই আমরা ফাইন স্পেকট্রাম ব্যাখ্যা করতে পারবো। দেখো আমি কুইকলি বলছি, আগের ক্লাসে আলোচনা করা আছে। ধরা যাক n=3 থেকে n=2, এবং যদি বোর থিওরি অনুযায়ী এটা একটা লাইন পাওয়ার কথা, কিন্তু সমারফিল্ড বলছেন যে 3 নম্বর দেখা যাচ্ছে 3 নম্বর মুখ্য শক্তি স্তরে 3টে পসিবল পাথ সম্ভব, আর 2 নম্বরে 2টো পাথ সম্ভব, 0 অ্যান্ড 1, এস আর পি। তাহলে এখানে তোমার একাধিক ট্রানজিশন প্রবাবিলিটি আসছে, এবং একাধিক তোমার কি হবে, লাইন পাবে, ফাইন লাইন পাবে, যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। এখন এটা আমরা কিন্তু প্রমাণ এখনো করতে পারিনি যে এই যে 3 নম্বর মুখ্য শক্তি স্তরে যে 3টে পসিবল অরবিট আছে, 3s, 3p অ্যান্ড 3d, এগুলোকে আমরা সাব অরবিটও বলে থাকি বা সাব সেল বলি। এই যে 3টে, আর সিমিলারলি এখানে 2s অ্যান্ড 2p, এদের যে এই 3 জনের এনার্জি যে স্লাইটলি ডিফারেন্ট, আর এই 2 জনের যে এনার্জি স্লাইটলি ডিফারেন্ট, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। যদি এটা প্রমাণ করতে না পারি তাহলে কিন্তু আমাদের ফাইন স্পেকট্রাম ব্যাখ্যা করা যাবে না, রাইট? তো এনার্জি ডিফারেন্সটা ব্যাখ্যা করতে হবে। তো সেটা যদি আমরা বোর থিওরির সাহায্যে, যে বোরের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনকে কাজে লাগিয়ে ভাবি, দেখো এখানে আমি লিখে রেখেছি এনার্জির যে ইকুয়েশন অ্যাকর্ডিং টু বোর, সেটা কি -m⁴ z²/8ε0² n², রাইট? n², এখানে h² আছে, রাইট? h²। তো এখানে দেখো যদি আমরা সমারফিল্ড থিওরিকে কাজে লাগাই তাহলে কি দেখবো, n এর জায়গায় আমরা কি লিখি, nr+k। মনে পড়ছে আগের ক্লাসে দেখি যে n=nr+k, n এর সঙ্গে k, nr আর k রিলেশন এটাই ছিল, n=nr+k। তাহলে আমরা n এর জায়গায় কি লিখতে পারি, nr+k লিখতে পারি। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, k এর মান যাই হোক না কেন, k এর মান যা খুশি হোক না কেন, মানে ফর এ পার্টিকুলার n ভ্যালু, n=3, সেখানে n=3 হয়, এল এর k এর ভ্যালু এখানে যদি আমি যে k দিয়েই বলি, তাহলে k হবে এখানে 1, 2 আর 3, আশা করি তোমাদের মাথায় আছে। তো k এর ভ্যালু যাই হোক না কেন, এই রিলেশনটা আলটিমেটলি n² দাঁড়াবে, রাইট? তো কে এই ইকুয়েশন, এই যে এনার্জি ইকুয়েশন, এই ইকুয়েশনের সাহায্যে আমরা এটা প্রুভ করতে পারছি না যে 3টে সাব অরবিট বা একটা প্রিন্সিপাল কোয়ান্টাম লেভেলে যতগুলো সাব অরবিট বা পসিবল অরবিট সম্ভব, তাদের যে এনার্জি আলাদা, সেটা কিন্তু এখান থেকে ব্যাখ্যা করা যাচ্ছে না। ক্লিয়ার? কারণ nr+k মানেই তো n, তো k চেঞ্জ যতই হোক না কেন কি হবে না, nr+k তো আলটিমেটলি
এনকে রিপ্রেজেন্ট করছে, আর এন এর ভ্যালু যদি 3 হয় তো 3s 3p3d এর এনার্জি সেম হবে। তাহলে আমরা এই যে এনার্জি ডিফারেন্সটা দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু ব্যাখ্যা করতে পারিনি। এটা যেহেতু এখান থেকে ব্যাখ্যা করা গেল না, তখন সামারফিল্ড রিলেটিভিস্টিক ভেরিয়েশন অফ মাস অফ ইলেকট্রন এই কনসেপ্ট নিয়ে আসলেন। তো আইনস্টাইনের রিলেটিভিটির যে সূত্র, এক ইকুয়েশন, সেখানে আমরা জানি যে মাস কি হয়, ভেলোসিটির সঙ্গে চেঞ্জ হয়। কোনো একটা মুভিং পার্টিকেলের ভেলোসিটি যত চেঞ্জ হবে তার মাসও কি হয়, চেঞ্জ হয়। তো সেই ইকুয়েশনটা কি না, ইকুয়েশনটা হচ্ছে m ইজিক্যাল টু m0/√1 - v²/c²। এখানে যদি আমরা ইলেকট্রনের কথা ভাবি, তাহলে ইলেকট্রনের কথা ভাবলে আমরা বলবো এখানে m ইজিক্যাল টু হচ্ছে মাস অফ ইলেকট্রন, যে রিয়াল মাস অফ ইলেকট্রন। m0 হচ্ছে রেস্ট মাস অফ ইলেকট্রন, দ্যাট ইজ কনসিডারিং বা অ্যাজিউমিং যে ইলেকট্রন ইজ ইন কমপ্লিটলি রেস্ট, মানে ইলেকট্রনটা পুরোপুরি স্থির আছে। তো ইলেকট্রন যদি পুরোপুরি স্থির থাকে তখন তার যে মাস হবে, তোমাদের মনে থাকবে আমরা অনেক আগে আলোচনা করেছি যে আমরা যে ইলেকট্রনের মাস হামেশা লিখি 9.11 × 10⁻31 কেজি, এটা আসলে ইলেকট্রনের রেস্ট মাস। অ্যাকচুয়ালি ইলেকট্রনের মাস ভেলোসিটির সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়। বেশ, ভি হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন, আর সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, রাইট। এখন দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশন থেকে m0 তো কনস্ট্যান্ট, অর্থাৎ ইলেকট্রনের রেস্ট মাসটা কনস্ট্যান্ট, দিস ইজ কনস্ট্যান্ট ভ্যালু। ভি ভেলোসিটি অফ ইলেকট্রন, সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, আর সিও কনস্ট্যান্ট, ভেলোসিটি অফ লাইটের ভেলোসিটি অফ কনস্ট্যান্ট। তাহলে ভেরিয়েবল কে এখানে ভি। তো ভি দেখো, উইথ ইনক্রিজিং ভি, যদি ইনক্রিজ করে, এই ওপর দিকে তীর চিহ্ন মানে ইনক্রিজ করা দেখানো হয়, যদি ভি যদি ইনক্রিজ করে তাহলে এমও ইনক্রিজ করবে। তাহলে কী হবে, কনসিকুয়েন্টলি এম অলসো ইনক্রিজেস। দেখো, ভি যদি বাড়ে, ভেলোসিটি যদি বাড়ে ইলেকট্রনের, তাহলে এই যে রেশিওটাও বাড়বে। এই রেশিওটা যদি বাড়ে তাহলে কি হবে না, এই রেশিওটা বাড়লে কি হবে, এখানে যে এই যে 1 - এই ভ্যালুটা কমে যাবে। যত এখানে কমে যাবে, অর্থাৎ নিচেটা যত কম হবে, তত কী হবে, এম এর মান তত বেশি হবে। অর্থাৎ কি দেখতে পাচ্ছি, ইলেকট্রনের যদি ভেলোসিটি বাড়ে তাহলে মাস কি হবে, বাড়বে, ইলেকট্রন মাসও বাড়বে। এবার আমাদেরকে দেখাতে হবে যে ইলেকট্রনের ভেলোসিটি কিভাবে চেঞ্জ হচ্ছে, রাইট। এখন যদি আমরা সার্কুলার অরবিটের কথা ভাবি, বোর থিওরি থেকে, আমি একটু ওখান থেকেই টানছি, এই যে এটা যদি সার্কুলার অরবিটের কথা ভাবি, তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের ডিস্টেন্স সমস্ত জায়গা থেকে কি হবে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রন ডিস্টেন্স সেম, রাইট। নিউক্লিয়াস থেকে ইলেকট্রন ডিস্টেন্স সেম, এবং ডিস্টেন্স যেহেতু সেম, তাহলে অ্যাট্রাকশন ফোর্সও সেম, অর্থাৎ নিউক্লিয়াস যে ইলেকট্রনকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্বারা অ্যাট্রাকশন করছে তার কেন্দ্রের দিকে, সেই অ্যাট্রাকশন ফোর্সটাও সেম। বেশ, তো অ্যাট্রাকশন ফোর্স সেম, এবং এই যে যত যে সেন্ট্রিফুগাল ফোর্স জেনারেট হচ্ছে, যেটা আমি প্রথম বা সেকেন্ড ক্লাসে হয়তো আলোচনা করেছিলাম, সেন্ট্রিফুগাল ফোর্স বোঝার জন্য একটা সুতো নিবে, একটা সুতোর একটা প্রান্তে একটা পাথর বেঁধে দিয়ে ঘোরাবে, রাইট, ঘোরাবে। যদি মনে মনে অ্যাজিউম করো, বা হয়তো অনেকেই অবজার্ভ করেছো, যে কোনোভাবে সুতোটা যদি ছিঁড়ে যায় বা যদি পাথরটা খুলে যায়, পাথরটা সেখানে পড়ে না, কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে। এটা কিসের জন্য, ওই অপকেন্দ্রিক বল জেনারেট করা হয় ডিউ টু মোশন। এই মোশনের জন্য যে অপকেন্দ্রিক বল তৈরি হয়, এবং এই দুটো ফোর্স ধরা হয় যে ইকুয়াল, এই ফোর্স আর এই ফোর্স কি সমান, এবং তার জন্য ইলেকট্রন কি হচ্ছে, একটা ফিক্সড ভেলোসিটিতে কি হচ্ছে, নিউক্লিয়াসকে অ্যারাউন্ড করে ঘুরছে, রাইট। এখানে কোনো সমস্যা নেই, অর্থাৎ এখানে ইলেকট্রনের এই যে থ্রু আউট দ্য পাথ ইলেকট্রনের ভেলোসিটি কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তো ইলেকট্রনের ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে, মাস অর্থাৎ ইলেকট্রনের ভরও কনস্ট্যান্ট থাকবে। এখন এটা তো হলো বোরের গল্প। এবার যদি আমরা সামারফিল্ডের থিওরি থেকে যদি আমরা ইলিপ্টিক্যাল পাথকে ভাবি, এটা একটা ইলিপ্টিক্যাল পাথে কি ফোকাসে কোনো কি থাকবে, ফোকাসে থাকবে নিউক্লিয়াস, রাইট। এটা হচ্ছে মেজর অ্যাক্সিস, আর এই দিকটা মাইনর অ্যাক্সিস। এখন এখানে দেখো ইলিপ্টিক্যাল পাথ কিন্তু এই সার্কুলার পাথের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। কীরকম ডিফারেন্ট,
এখানে এই যে ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের ডিস্টেন্স কি হয় না মুহুর্মুহু কী হবে চেঞ্জ হবে। যখন ইলেকট্রনটা ঘুরছে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ধরা যাক এরকম পথে ঘুরছে, ইলেকট্রিক্যাল পথে ঘুরছে, তো নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স কী হচ্ছে কনস্ট্যান্টলি কী হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সবচেয়ে স্মলেস্ট ডিস্টেন্স হচ্ছে এটা বা নিয়ারেস্ট ডিস্টেন্স, আর এটা হচ্ছে সবচেয়ে দূরবর্তী স্থান। তো নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের সবচেয়ে কম দূরত্ব হচ্ছে এটা, এই অংশ, আর সবচেয়ে বেশি দূরত্ব হচ্ছে এটা। এখন দেখো যেহেতু যেহেতু ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে তাহলে অ্যাট্রাকশন ফোর্স চেঞ্জ হবে। আমরা জানি সিম্পল যে পজিটিভ চার্জ, এই যে ধরা যাক ইলেকট্রন, এই ইলেকট্রনের ডিস্টেন্স যত নিউক্লিয়াস থেকে বাড়বে, তো নিউক্লিয়াসের ওই ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন ফোর্স কমে যাবে। এখন অ্যাট্রাকশন ফোর্স যদি কমে যায় তাহলে কি হবে, অ্যাট্রাকশন ফোর্স যদি কমে যায়, যত ডিস্টেন্স বাড়বে অ্যাট্রাকশন ফোর্স কমবে। ধরা যাক এখান থেকে এখানে আসলো আরও কমলো, এখান থেকে এখানে আসলো আরও কমলো, এখান থেকে এখানে এসে একদম কমে গেল, অনেক কমে গেল, মিনিমাম হয়ে গেল, অ্যাট্রাকশন ফোর্স মিনিমাম হয়ে গেল। আবার এখানে একটু করে ডিস্টেন্স কমছে, অর্থাৎ অ্যাট্রাকশন ফোর্স বাড়ছে, এখানে ডিস্টেন্স মিনিমাম অর্থাৎ অ্যাট্রাকশন ফোর্স ম্যাক্সিমাম। তাহলে এখানে অ্যাট্রাকশন হচ্ছে মিনিমাম, রাইট, এটা হচ্ছে অ্যাট্রাকশন মিনিমাম, আর এখানে অ্যাট্রাকশন হচ্ছে ম্যাক্সিমাম, মানে অ্যাট্রাকশন ফোর্স আর কি, অ্যাট্রাকশন হচ্ছে ম্যাক্সিমাম। এবারে ভেবে দেখো যে সেই ব্যালেন্সিংয়ের গল্প, যে সুতোটা তোমার আঙুলকে কেন্দ্র করে কেন ওই ওই পাথরটা যে সুতোটার সাহায্যে বাঁধা আছে এবং যার সেই সুতোটার একটা প্রান্ত তুমি হাতে ধরে এরকম ঘোরাচ্ছ, কল্পনা করো বা নিজেরাও করে দেখতে পারো, সেটা কেন তোমার আঙুলকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, কিসের জন্য না সেখানে একটা ব্যালেন্স আছে। কি ব্যালেন্স না তুমি তোমার আঙুলের থ্রু দিয়ে ওই পাথরটাকে কি করছো আকর্ষণ করছো তোমার, অর্থাৎ এটা হচ্ছে কেন্দ্রের দিকে, রাইট। আবার ওই মোশন তৈরি হওয়ার জন্য ওই পাথরটা কি করেছে, ওখানে একটা অপকেন্দ্রিক বল তৈরি হয়েছে, এবং সেই দুটো ফোর্স সমান এবং বিপরীত, তার জন্য ও কনস্ট্যান্ট ঘুরছে। যেটাই বেড়ে যাবে মানে দুজনের থেকে যখনই এদের ভারসাম্য নষ্ট হবে, তখনই হয় পাথর তোমার হাতের কাছে চলে আসবে যদি অ্যাট্রাকশন ফোর্স বেশি হয়ে যায় অপকেন্দ্রিক বলের থেকে, বা ওই পাথর কী হবে, সুতো ছিঁড়ে বেরিয়ে চলে যাবে যদি কোনোভাবে ওই অপকেন্দ্রিক বলটা বেশি হয়ে যায়, যদি সামহাও। এখন সেই ব্যালেন্সটা, এখন দেখো ইলিপ্টিক্যাল পাথে ঘুরলেও কি ইলেকট্রন বেরিয়ে যায় নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষেত্র থেকে, বেরিয়ে তো যায় না, তার মানে এখানেও সেই ব্যালেন্সিং হয়। কি ব্যালেন্সিং না ওই অপকেন্দ্রিক বল আর অভিকেন্দ্রিক বল, রাইট, এই দুটোর মধ্যে ব্যালেন্সিং হয়। এখন এইটা তো বোঝা গেল ক্লিয়ারলি যে ডিস্টেন্স বাড়লে অ্যাট্রাকশন ফোর্স কমবে, অর্থাৎ অভিকেন্দ্রিক বল কমে যাবে, অর্থাৎ নিউক্লিয়াস ইলেকট্রনকে খুব বেশি বলে আকর্ষণ করতে পারবে না ডিস্টেন্স বাড়লে। তাহলে তো যদি ইলেকট্রন আগের ভেলোসিটিতেই ঘুরতে থাকে, ভালো করে বুঝবে, যদি ইলেকট্রন আগের ভেলোসিটিতে ঘুরতে থাকে, যখন ইলেকট্রন এখানে ছিল সেখানে যে ভেলোসিটি ছিল, এখানে যখন ইলেকট্রন আছে সেই ভেলোসিটিতেই যদি ঘুরতে থাকে, তো ইলেকট্রন কি হবে, এই নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষেত্র থেকে বেরিয়ে যাবে। কেন বেরিয়ে যাবে, কারণ এইখানে এই পজিশনে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ মিনিমাম, অথচ ইলেকট্রনের ভেলোসিটি ধরে নিচ্ছি এক সেকেন্ডের জন্য যে এখানে যা ছিল সেই রকমই ভেলোসিটি আছে, অর্থাৎ এখানে অ্যাট্রাকশন ফোর্স কম কার তুলনায় ভেলোসিটির থেকে। তো ভেলোসিটি বেশি হলে কি হয়, অপকেন্দ্রিক বল বেশি তৈরি হয়। তো তাহলে তো তোমার কি হয়ে যাওয়ার কথা, এই বেরিয়ে চলে যাওয়ার কথা, কিন্তু বেরিয়ে তো যায় না। তো এখানে কি হয়, ব্যালেন্স হয়। কীরকম ব্যালেন্স হয় না, ডিস্টেন্স বাড়লে কি হয়, ভেলোসিটি ডিক্রিজ করতে থাকে। কি হয়, ভেলোসিটি কি হয়, ডিক্রিজেস উইথ ইনক্রিজিং ডিস্টেন্স। কার ভেলোসিটি না, রোটেটিং ইলেকট্রন, ইলিপ্টিক্যাল পাথে যে ইলেকট্রন ঘুরছে তার ভেলোসিটি কি হচ্ছে না, তার ভেলোসিটি ডিক্রিজ করছে, কিসের সঙ্গে না, ডিস্টেন্স ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে। তো এই এবং এখানে
তার ভেলোসিটি সবচেয়ে মিনিমাম হবে, এখানে ভেলোসিটি সবচেয়ে ম্যাক্সিমাম হবে। অর্থাৎ যেখানে অ্যাট্রাকশন ফোর্স বেশি, এখানে ধরা যাক এখানে কি, এখানে যেহেতু অ্যাট্রাকশন ফোর্স বেশি, তো উল্টো দিক দিয়ে ভাবো, অ্যাট্রাকশন ফোর্স যদি বেশি হয়, ভেরি হাই, কারণ নিউক্লিয়াস একদম নিয়ারেস্ট ডিস্টেন্সে ইলেকট্রন থেকে আছে, তাহলে এখানে অ্যাট্রাকশন ফোর্স স্বাভাবিকভাবে বেশি হবে। অ্যাট্রাকশন ফোর্স বেশি হলে তাহলে তো ইলেকট্রনের যদি ভেলোসিটি এখানে যেমন ছিল সেরকমই থাকে, তাহলে কী হবে, ইলেকট্রন তো তার ভেলোসিটি কম হওয়ার জন্য তার অপকেন্দ্রিক বল কম তৈরি হবে, ফলে ইলেকট্রন তো এখানে ঢুকে পড়বে, তাও তো হয় না। তো এই ব্যালেন্সটার জন্য কি হয় না, এই যখন অ্যাট্রাকশন বেশি হয়ে যায় ভেলোসিটিও বেশি হয়ে যায়, যখন অ্যাট্রাকশন কম হয়ে যায় ভেলোসিটিও কম হয়ে যায়। তাহলে আমরা এখানে কি বলবো না, এখানে এই পজিশনে অ্যাট্রাকশন মিনিমাম আর ভেলোসিটিও ভেলোসিটিও মিনিমাম, ভেলোসিটি হচ্ছে মিনিমাম, রাইট। আর এখানে অ্যাট্রাকশন ম্যাক্সিমাম, ভেলোসিটিও ম্যাক্সিমাম। অর্থাৎ এটা তো আমি ম্যাক্সিমাম মিনিমাম দেখলাম, এটা পুরো টোটাল কী হচ্ছে, গ্র্যাজুয়ালি কী হয়, তোমার অনবরত ওই ভেলোসিটি চেঞ্জ হতে থাকবে। এবার আমরা এই রিলেটিভিস্টিক ভেরিয়েশন অফ মাসের অর্থাৎ রিলেটিভিটির যে সূত্র সেটাতে আসবো। দেখো আমরা কি দেখেছি যে ভেলোসিটি, এই ইকুয়েশন থেকে ভেলোসিটি বাড়লে মাস বাড়বে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ইলেকট্রনের কনস্ট্যান্ট মাসের কি হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তো ভেলোসিটির কনস্ট্যান্ট যেহেতু চেঞ্জ হচ্ছে, তো ইলেকট্রনের মাসেরও চেঞ্জ হবে, রাইট। ইলেকট্রনের মাস বা ভরের চেঞ্জ হবে। এবার এই মাসের যদি চেঞ্জ হয় তাহলে তোমার কি হবে, ডিফারেন্ট ইলেকট্রিসিটি, অর্থাৎ কে যখনই চেঞ্জ হবে তার সেই ইলেকট্রিক্যাল পাথের ইলেকট্রিসিটি চেঞ্জ হবে, অর্থাৎ কতটা ফ্ল্যাটেন্ড ওই ইলেকট্রিক্যাল অরবিটটা, সেই ইলেকট্রিসিটিও চেঞ্জ হবে, উৎকেন্দ্রতা চেঞ্জ হবে, এবং তাদের ওই যে ডিস্টেন্সটাও কী হবে এরকম চেঞ্জ, এই যে মিনিমাম ম্যাক্সিমাম ডিস্টেন্সটা এটাও কী হবে, চেঞ্জ হবে। যদি ধরা যাক এইরকম আরও যদি ফ্ল্যাটেন্ড হয়, আর যদি এরকম স্ট্রেচড হয়, ফ্ল্যাটেন্ড হয়, তাহলে এই যে ম্যাক্সিমাম আর এই ম্যাক্সিমাম এই যে ডিস্টেন্সটা অনেক বেশি হবে এখানে, অর্থাৎ ভেলোসিটি আরও এখানে অনেক কম হবে, এখানে অনেক বেশি হবে। অর্থাৎ এই যে ডিফারেন্স কোথায়, একটা পার্টিকুলার এন ভ্যালুর সঙ্গে এন ভ্যালু করসপন্ডিং যে কে ভ্যালু কী রিপ্রেজেন্ট করে একটা ইলেকট্রিসিটি, একটা অরবিটের ইলেকট্রিসিটিকে রিপ্রেজেন্ট করে। আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম যে ফোর্থ এনার্জি লেভেলে চারটে যে অরবিট পসিবল, তার মধ্যে তিনটে হচ্ছে ইলিপ্টিক্যাল, একটা সার্কুলার। তো সেই তিনটে ইলিপ্টিক্যাল প্রত্যেকের কিন্তু ইলেকট্রিসিটি সমান নয়, কেউ সব যার এল এর ভ্যালু সবচেয়ে কম বা কে এর ভ্যালু সবচেয়ে কম, সে সবচেয়ে বেশি স্ট্রেচড, রাইট। তো এখানে যেহেতু এল এর ভ্যালু বা কে এর ভ্যালু ডিফারেন্ট, তো তাদের ইলেকট্রিসিটি ডিফারেন্ট। ইলেকট্রিসিটি যেহেতু ডিফারেন্ট হয়, তাদের ভেরিয়েশন অফ মাসের যে ভেরিয়েশন সেটাও ডিফারেন্ট হবে, রাইট। এই যে মাস ডিফারেন্স হলে কি হয় না, তাদের প্রত্যেকটা পসিবল সাব অরবিট বা আমরা বলতে পারি ইলেকট্রন অরবিটে কি হবে, বিলঙ্গিং টু এ পার্টিকুলার এন ভ্যালু, প্রত্যেকটা তোমার পসিবল অরবিটে ঘূর্ণায়মান ইলেকট্রনের এনার্জিও কী হবে, স্লাইটলি ডিফারেন্ট হবে। এবং এটা সমারফিল্ড একটা লম্বা ক্যালকুলেশনের থ্রুতে দেখিয়েছিলেন, এবং একটা লম্বা ক্যালকুলেশনের পর একটা ইকুয়েশনে উপনীত হয়েছিলেন। সেই ইকুয়েশনটা আমি এখানে দেখাবো, যে ইকুয়েশন থেকে আমরা দেখতে পাবো যে কে ভ্যালু চেঞ্জ হলেই এই এনার্জির ভ্যালু সামান্য হলেও চেঞ্জ হয়। তো সেই ইকুয়েশনটা একটু দেখাই, যদিও আমাদের ক্লাস 11-12 বা কম্পিটিটিভ এক্সামের জন্য এই ইকুয়েশনটা দরকার নেই, কিন্তু তোমাদের বিষয়টাকে একটু ভালোভাবে বোঝার জন্য, আরও বেশি করে বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমি জাস্ট ইকুয়েশনটা একবার লিখব। ইকুয়েশনটা হচ্ছে এনার্জি E is equal to minus mu e to the power 4 z square by 8 epsilon 0 square n square h square into 1 plus alpha square, এটা মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট বোঝার জন্য এটা লিখছি আমি, by n into 1 by k minus 3 by 4n, যেখানে মিউ হচ্ছে রিডিউসড মাস অফ ইলেকট্রন। আমরা রিডিউসড মাস কনসেপ্ট পড়েছি রিডবার্গ ইকুয়েশন থেকে, তো এটা হচ্ছে রিডিউসড মাস অফ ইলেকট্রন। বাকি ই জেড এপসাইলন এন এই সব তো জানো।
আলফা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা বলা হয় ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, আর এন তো হচ্ছে প্রিন্সিপাল অরবিট, আর কে হচ্ছে ওই এই যে একটা পার্টিকুলার প্রিন্সিপাল অরবিটে বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে যে পসিবল কে ভ্যালু। তো কি দেখতে পাচ্ছি যে ধরা যাক এন ইজ ইকুয়াল টু যদি 3 হয় তাহলে কে এর ভ্যালু কী হবে 1 2 অ্যান্ড 3। তো এখানে কে এর ভ্যালু একবার 1 বসাও, একবার 2 বসাও এবং 3 বসাও। এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন কাজে লাগিয়ে আমরা দেখব যে ইলিপ্টিক্যাল পাথ উইথ হ্যাভিং ডিফারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ ডিফারেন্ট কে ভ্যালু জন্য এনার্জিও কী হয় স্লাইটলি ডিফারেন্ট হয়। এবং আলটিমেটলি তাহলে আমরা কি করলাম, কি প্রমাণ করতে পারলাম, বা সমারফিল্ড কি এটা সমারফিল্ডের কনসেপ্ট। সমারফিল্ড কি প্রমাণ করতে করলেন যে এই যে একটা প্রিন্সিপাল এনার্জি লেভেলে যে একাধিক ইলেকট্রনের পাথ সম্ভব, প্রত্যেকটা পাথের এনার্জি ডিফারেন্ট এবং এগুলোকে সাব এনার্জি লেভেলও বলা হয়। আমরা অর্থাৎ এবারে যদি এটাকে সিম্পলিফাই করি সরি, তাহলে আমরা কি বলবো, একটা প্রিন্সিপাল এনার্জি লেভেল কতকগুলো সাব এনার্জি লেভেলে কি থাকে স্প্লিট করে থাকে, ভেঙে থাকে। তো এইটা হচ্ছে এন ইজ ইকুয়াল টু 3 হচ্ছে এটা প্রিন্সিপাল এনার্জি লেভেল এবং তার করসপন্ডিং 3টে সাব এনার্জি লেভেল 3s 3p অ্যান্ড 3d। সিমিলারলি 2a 2s 2p। এবার তো যেমন সমারফিল্ডে আগের ক্লাসে আমরা দেখেছি লাস্ট ক্লাসে যে এখানে যেহেতু একাধিক একাধিক ট্রানজিশন প্রবাবিলিটি আছে, তো আমরা ডেফিনেটলি একটা লাইন দেখব একাধিক লাইনই ভেঙে যাচ্ছে। তো আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য ছিল এটা প্রমাণ করা যে এই যে 3s 3p 3d বা একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের কোয়ান্টাম লেভেলে তোমার যে সমস্ত ইলেকট্রনের পসিবল পাথ সম্ভব অ্যাকর্ডিং টু সমারফিল্ড, তাদের যে এনার্জি ডিফারেন্স, তাদের যে এনার্জি স্লাইটলি ডিফারেন্ট, সেটা প্রমাণ করার জন্যই এই রিলেটিভিস্টিক ভ্যারিয়েশন অফ মাস অফ ইলেকট্রন এই কনসেপ্টটা আমাদের জানার দরকার। এই রিলেটিভিস্টিক ভ্যারিয়েশন অফ মাস অফ ইলেকট্রন এটা ফার্দার একটা কনসিকুয়েন্স আছে, একটা ফার্দার কনসিকুয়েন্স আছে, মানে এটা ফার্দার একটা ইফেক্ট আছে। কি ফার্দার কনসিকুয়েন্স কি? সেটা হচ্ছে যে প্রিসেশনাল মোশন অফ ইলেকট্রন। এখন প্রিসেশনাল মোশন তো বিষয়টা কি? প্রিসেশনাল মোশন যদি আমি তোমাদের দুভাবে দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। প্রিসেশনাল মোশন জাস্ট অ্যাজিউম করো যে একটা স্পিনিং টপ মানে লাট্টু, রাইট? লাট্টু অনেকে দেখেছো, ঘুরিয়েছো হয়তো, তো আমার কাছে নেই, নাহলে দেখাতাম। তো ধরা যাক এইটা একটা লাট্টু, এটা ঘুরছে, এটা টপ। এইটা প্রথমে যখন আমরা খুব স্পিডে ঘোরাই তখন কি হয়, এটা একদম পারপেন্ডিকুলার এই প্লেনটার সঙ্গে পারপেন্ডিকুলার এরকম ঘুরতে থাকে, এটা ঘুরছে, এরকম ঘুরছে, পারপেন্ডিকুলার ঘুরছে। যখনই এর ভেলোসিটি একটু কমে যাবে তখন কী হবে জানো, এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে কি হয়, আর তখন কি ভেলোসিটি যখন কমে যাবে না, তখন এই যে মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম আর তার জন্য যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে আর যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এই দুটো যতক্ষণ সমান থাকবে এবং অপোজিট থাকবে তখন এইরকম থাকবে। কিন্তু যখন এদের ব্যালেন্সটা কমে যাবে, মানে ভেলোসিটি যখন কমবে, এই ফোর্সটা তো কনস্ট্যান্ট আছে, তো এর মধ্যে একটা কী হবে, একটা ব্যালেন্সের গোলমাল হবে, সমস্যা হবে, যেটা আমরা বলি পারটারবেশন, রাইট? তো এই যে ইকুইলিব্রিয়াম ফোর্সের পার্টার্ব হয়, ইকুইলিব্রিয়াম ফোর্স পার্টার্ব হয় স্লাইটলি, এবং যত স্লাইটলি হতে থাকে তত কি হয়, এই যে অ্যাক্সিসটা, ধরা যাক এই অ্যাক্সিস বরাবর এই টপটা ঘুরছিল, এই পথে এরকম ঘুরছিল, এরকম, রাইট? স্টিল এটা ঘুরতে থাকবে, কিন্তু কি হয়, এইরকমভাবে ঘুরতে থাকে। মনে পড়ছে বা ভাবতে পারছো ব্যাপারটা? মানে এরকম ঘুরছে, মানে এইটা ঘুরছে, কিন্তু এরকম ঘুরছে আলটিমেটলি কী হয়, এরকম ঘুরতে প্লেনে পড়ে যায়। এই যে একটা এই মোশনটা আমি বলছি না, এই মোশনটা তো এই মোশনটা তো আছেই, এটা কনস্ট্যান্ট আছে, কিন্তু এর ফলে যে এইরকম একটা মোশন তৈরি হচ্ছে না, এইরকম দেখো একটা সার্কুলার মোশন তৈরি হচ্ছে, এই যে অ্যাক্সিসটার যে মোশন একটা হচ্ছে, দেখো অ্যাক্সিসটার, এই অ্যাক্সিসের এই মোশনটাকে বলে প্রিসেশনাল মোশন। তো ইলেকট্রনের ক্ষেত্রেও এইরকম হয়। এই যে রিলেটিভিস্টিক ভেরিয়েশন অফ মাসের জন্য ধরা যাক আমি এই একটা ইলিপ্টিক্যাল পাথকে কল্পনা করছি, ধরা যাক এইটা আমার ইলিপ্টিক্যাল পাথ, রাইট? এই ইলিপ্টিক্যাল পাথ বা এইদিকে এইভাবে দেখাই, এটা ইলিপ্টিক্যাল পাথ, এবং এখানে নিউক্লিয়াস, এটা হচ্ছে মেজর অ্যাক্সিস। তো ধরা যাক এই ইলেকট্রন এই মেজর অ্যাক্সিস
এই দিকে মেজর অ্যাক্সিস আছে, আর ইলেকট্রন এই পথে ঘুরছে, এরকম পথে ঘুরছে, এই যে পথটাই ঘুরছে, রাইট, ইলেকট্রিক্যাল পাথে ঘুরছে। এখন কি হচ্ছে না, ইলেকট্রন যখনই একদম ফার্দেস্ট ডিস্টেন্সে থাকবে, অর্থাৎ সবচেয়ে তোমার লার্জেস্ট ডিস্টেন্সে থাকছে, তো সেখানে ইলেকট্রনের ভেলোসিটি সবচেয়ে কম, একটু আগে দেখলাম। আর এখানে ইলেকট্রনের ভেলোসিটি সবচেয়ে বেশি, যখন ইলেকট্রন যখন নিউক্লিয়াসের কাছাকাছি আসছে সেখানে ভেলোসিটি বেশি। তো যখনই নিউক্লিয়াসের কাছে আসছে ইলেকট্রন, তখন তার ভেলোসিটি যেহেতু অনেক হাই হয়ে যায়, তখন এই নিউক্লিয়াসের আর ইলেকট্রনের যে ফোর্স, এদের পারস্পরিক যে ফোর্সটা, এই দুটো ফোর্স, এই দুজনের যে দুটো ফোর্স, সেটার মধ্যে কী হয়, ব্যালেন্সটা একটু গড়বড় হয়ে যায়। এটা বলা হয় স্লাইটলি কী হয়, পার্টার্বড হয়, রাইট, এটা ফিজিক্সের টার্ম। তো স্লাইটলি পার্টার্বড হলে কি হয় না, এই ঘূর্ণনটা বন্ধ হবে না, এটা এরকম ঘুরবে, কিন্তু এই যে অ্যাক্সিসটা, জাস্ট মনে মনে ভাবো, এই অ্যাক্সিসটা এই যে অ্যাক্সিসটা কিন্তু আস্তে আস্তে, এটা মেজর অ্যাক্সিস, এটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। অর্থাৎ অ্যাক্সিসটা ধরো এখানে ছিল, তারপরে অ্যাক্সিসটা এইভাবে চলে আসলো, স্টিল এরকম কী হবে, এরকম ঘুরবে, সরি, তারপরে হয়তো অ্যাক্সিসটা এই দিকে চলে আসলো, স্টিল এরকম কী হবে, এই পথে ঘুরবে। আবার ধরা যাক তারপরে এই দিকে চলে আসলো, অর্থাৎ কী হয়, স্লাইটলি কী হচ্ছে, এই অ্যাক্সিসটা স্লাইটলি কী হচ্ছে, তার যে ওরিয়েন্টেশন বা ডিরেকশান স্লাইটলি চেঞ্জ করে করে যাচ্ছে। এবং তারপরে দেখো আমরা একটা আনাদার মোশন দেখতে পাচ্ছি, এই অ্যাক্সিসটার যে মোশন, দেখো এইটা সার্কুলার মোশন পাবে, তো এইরকম আলটিমেটলি এরকম ঘুরবে, তো এবার এখানে এরকম পুরো ঘুরতে থাকবে। অর্থাৎ আলটিমেটলি আমরা কী দেখতে পাবো, একটা এই যে অ্যাক্সিসটার কী দেখতে পাচ্ছি, এই যে মেজর অ্যাক্সিসটা, তার হচ্ছে একটা কী হচ্ছে, একটা সার্কুলার এরকম মোশন দেখতে পাচ্ছি। এবং এই যে আলটিমেটলি যে পুরো দেখতে যেটা লাগবে, সেটা রোজেটের মতো, রাইট, রোজেট লাইক অ্যাপিয়ারেন্সটা আসবে। তো এই হচ্ছে একটা ফার্দার কনসিকুয়েন্স অফ রিলেটিভিস্টিক ভেরিয়েশন অফ মাস অফ ইলেকট্রন, রাইট। তো এই ছিল আজকের আলোচনা। নেক্সট ক্লাসে আমরা আরও নতুন একটা টপিক আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, রাইট।